শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রবিবার। স্ত্রীসহ সোহেল রানার মৃত্যুদণ্ড দাবি রাষ্ট্রপক্ষের, ন্যায় বিচার চায় আসামিপক্ষ। 6 নবজাতকের মৃত্যুতে আদ্দিন কর্তৃপক্ষ সহ ডাক্তার নার্সের অবহেলা শনাক্ত, আইন অনুযায়ী ব্যবস্থার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর। বিদ্যুতের দাম বাড়ায় সামগ্রিক অর্থনীতিতে প্রভাবের শঙ্কা, সমালোচনার মুখে আবাসিকে 75 ইউনিট পর্যন্ত বাড়তি দাম প্রত্যাহার। ডক্টর খলিলের জাতিসংঘের সভাপতি হওয়া বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব, মন্ত্রিসভার অভিনন্দন। পররাষ্ট্রমন্ত্রী পদেও থাকতে চান তিনি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 7 জুন রবিবার রামিসা হত্যা মামলার রায়ের দিন ধার্য করেছে আদালত, যার ফলে দেশের ইতিহাসে দ্রুততম সময়ের মধ্যে রায় ঘোষণার বিরল দৃষ্টান্ত স্থাপন হতে যাচ্ছে। বৃহস্পতিবার যুক্তিতর্কের শুনানি শেষে রায়ের দিন ঠিক করেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকেন। এই দিন আদালতে যুক্তি উপস্থাপন করে ঘাতক সোহেল রানার ও তার স্ত্রী স্বপ্নার খাতুনের সর্বোচ্চ সাজার দাবি জানান রাষ্ট্রপক্ষ। তবে এই মামলার ন্যায় বিচার চেয়েছে আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। ফজলে রাব্বির রিপোর্ট। রাজধানীর পল্লবীর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় টানা চতুর্থ দিন বেলা 12:15টায় আদালতে তোলা হয় অভিযুক্ত 2 আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে। এদিন যুক্তিতর্কের শুরুতেই শুনানিতে ধর্ষণ ও হত্যার মতো গুরুতর অপরাধের সাক্ষ্য ও প্রমাণাদি উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। পরে আলোচিত এই মামলার যুক্তিতর্ক শুনানি শেষে রবিবার রায়ের দিন ঠিক করে আদালত। মাননীয় ট্রাইব্যুনাল আমাদের উপস্থাপিত সকল সাক্ষীর সাক্ষ্যের নিরিখে তার স্বীয় বিবেচনায় যথোপযুক্ত শাস্তিমূলক বা শাস্তি প্রদান করে ন্যায় বিচারের স্বার্থে দৃষ্টান্তমূলক রায় প্রদান করবেন। এবং আমরা এও জানাচ্ছি মাননীয় ট্রাইব্যুনাল আগামী রবিবার এই মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন ট্রাইব্যুনালের স্বীয় বিবেচনায়। আসামি সোহেল রানার দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও সাক্ষীদের জবানবন্দিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিদের মৃত্যুদণ্ডের দাবিও জানায় রাষ্ট্রপক্ষ। যেহেতু আসামি মাপ চেয়েছে, কিন্তু আমরা আমাদের প্রসিকিউশন পক্ষে চেয়েছি সিভিয়ার পানিশমেন্ট। সিভিয়ার পানিশমেন্ট বলতে দুটো পানিশমেন্ট আছে আইন অনুযায়ী, একটা হলো মৃত্যুদণ্ড অথবা সশ্রম কারাদণ্ড। এই দুটোর মধ্যে আবার সিভিয়ার পানিশমেন্ট হলো মৃত্যুদণ্ড। আমরা সেটাকেই মিন করেছি মাননীয় ট্রাইব্যুনালে। এদিকে আদালতের যুক্তিতর্কের পর ন্যায় বিচারের আবেদন জানান আসামিপক্ষের আইনজীবী। যেহেতু এই আসামি নিজেই গতকালকে বিজ্ঞ আদালতে নিজেকে দোষী বলে আদালতের নিকট ক্ষমা প্রার্থনা করেছে, সেহেতু আমি বিজ্ঞ আদালতে বলেছি তার সাক্ষ্য এবং রাষ্ট্রপক্ষের সাক্ষ্য আমাদের যুক্তিতর্ক অনুযায়ী বিজ্ঞ আদালত ন্যায় বিচার যেন প্রদান করে। মাত্র 5 কার্যদিবসেই শেষ হতে যাচ্ছে চাঞ্চল্যকর রামিসা হত্যা মামলার বিচার কাজ, যার মধ্য দিয়ে দেশের ইতিহাসে তৈরি হতে যাচ্ছে বিরল এক দৃষ্টান্ত। গত 19 মে রাজধানীর পল্লবীর একটি ফ্ল্যাটে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয় শিশু রামিসাকে। এই হত্যার বিচারের দাবিতে সোচ্চার হয়ে ওঠে রামিসার সহপাঠী সহ ওই এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর মগবাজারের আদ্দিন ভবনটি হাসপাতালের জন্য উপযুক্ত নয়। দীর্ঘক্ষণ এসি বন্ধ থাকায় পোস্ট অপারেটিভ ওয়ার্ডে অক্সিজেন স্বল্পতা হয়। বদ্ধ কক্ষে বায়ু চলাচল কম থাকায় শিশুদের টিকে থাকা কঠিন হয়ে পড়ে। শিশুদের মৃত্যুতে চিকিৎসক, নার্স ও কর্তৃপক্ষের চরম অবহেলা ছিল, এমনটাই উঠে এসেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনে। তবে এত সব অভিযোগে অভিযুক্ত হাসপাতালটির বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়ে স্পষ্ট করলেন না স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ সাখাওয়াত হোসেন। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর পর নড়ে চড়ে বসে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিষয়টি খতিয়ে দেখতে 6 সদস্যের তদন্ত কমিটি করে সরকার। তদন্ত প্রতিবেদন নিয়ে বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, পোস্ট অপারেটিভ কেয়ারে চিকিৎসক না থাকা, ছোট কক্ষে দীর্ঘ সময় এসি বন্ধ রাখায় অক্সিজেন স্বল্পতা এবং প্রশাসনিক দায়িত্বে থাকা কর্মকর্তাদের দায়িত্ব অবহেলার কারণে 6 নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে। তদন্ত কমিটির নিকট সংশ্লিষ্ট পোস্ট অপারেটিভ কক্ষ নম্বর 2 পরিদর্শন ও পর্যবেক্ষণ শেষে প্রতীয়মান হয় যে কক্ষটিতে দীর্ঘ সময় এসি বন্ধ থাকায় এবং স্বাভাবিক ভেন্টিলেশন কার্যক্রম না থাকায় প্রয়োজনীয় অক্সিজেনের মাত্রার ঘাটতি হয়েছে ও পক্ষান্তরে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। দায়িত্বরত সকল সেবিকা, পরিচ্ছন্নতা কর্মী ও মৃত নবজাতকদের অভিভাবকগণের বক্তব্যে প্রমাণ পেয়েছে যে দায়িত্বরত সেবিকাদের দায়িত্বে চরম অবহেলা ও অসহযোগিতা ছিল। নবজাতকের আকস্মিক শারীরিক অবনতিশীল অবস্থায় হাসপাতালের সক্রিয় ইমার্জেন্সি মেডিকেল রেসপন্স ছিল না। অভিভাবকদের আহ্বানে সাড়া না দিয়ে সংশ্লিষ্ট নার্স কোনো চিকিৎসককে বিষয়টি অবহিত না করে কালক্ষেপণ করতে থাকে। এমনকি নবজাতকদের মৃত্যু রোধে প্রয়োজনীয় উপযুক্ত যথাযথ চিকিৎসার ব্যবস্থাও করা হয়নি। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা স্পষ্ট প্রমাণিত হয়েছে তদন্ত প্রতিবেদনে। পাশাপাশি ভবনটি হাসপাতাল পরিচালনার জন্য উপযুক্ত নয় এমন তথ্য উঠে এসেছে তদন্ত প্রতিবেদনে। তাই বিদ্যমান আইন অনুযায়ী শাস্তি হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। 9 তলায় যে বেকারি করছে, এটা ওইখানে আমার একটা থাকে, এটা আমাদের কোনো অফিসার জানার কথা না, বিকজ এটা বিয়ন্ড দ্য সি, বিয়ন্ড আউট অফ সাইট। আমার আত্মীয় বলেছে ওইখানে একটা বেকারি আছে, দেন আমি আমার ডিজিকে নিয়ে বলছি চলে যাই দেখি বেকারি আছে কিনা। তখন আমরা 8 তলায় গিয়ে খোঁজ পেলাম বেকারি এবং দাহ্য পদার্থে ভর্তি। আর যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছি, আমার দৃঢ় বিশ্বাস এই ধরনের সাহস আর কেউ পাবে না। এরকম বদ্ধ করে শিশু বা মানুষ রাখার সাহস আর কেউ পাবে বলে আমি বিশ্বাস করি না। 27 মে ভোর 6টা থেকে 9টার মধ্যে হাসপাতালটিতে চিকিৎসাধীন অবস্থায় 6 নবজাতকের মৃত্যু হয়। 28 মে এই ঘটনায় মামলা হয়, তবে এখনো কেউ গ্রেফতার হয়নি। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে মূল্যস্ফীতি বাড়বে, উৎপাদন কমতে পারে শিল্প খাতে। ব্যবসায়ীরা বলছেন, খরচ বেড়ে যাওয়ায় সংকুচিত নীতিতে অগ্রাধিকার ভিত্তিতে পণ্য উৎপাদন করবেন তারা। অর্থনীতিবিদরা বলছেন, ভর্তুকি কমানোর নামে বাড়তি অর্থের বোঝা বহন করতে হবে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে। খরচের চাপ বেড়ে যাওয়ায় বিপর্যস্ত হবে শিল্পোৎপাদন ও জনজীবন। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। জনগণের ভোটে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে নির্বাচিত বিএনপি সরকার মেয়াদের 100 দিনের মধ্যেই 2 দফা বাড়িয়েছে জ্বালানি তেলের দাম। ভর্তুকি কমানোর নামে বিদ্যুতের দাম বাড়িয়েছে প্রায় 20%। অর্থনীতির হিসাব বলছে, বিদ্যুৎ জ্বালানির দাম বাড়লে খরচ বাড়ে প্রায় 40%। শিল্প উদ্যোক্তারা বলছেন, বাড়তি খরচের চাপ সামাল দিতে উৎপাদন কমাবেন তারা। বর্তমানে যে দাম হয়েছে এটা কিন্তু আমাদের একটা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে হবে। অলরেডি আমাদের প্রায় 30% অগ্রগতি কমে গেছে, অর্থনৈতিক অগ্রগতি কমে গেছে এবং এখানে একটা বিরাট চ্যালেঞ্জ হবে। এখন আমরা সিলেক্টিভ প্রোডাক্টিভিটি থাকবো, অর্থাৎ যে সমস্ত প্রোডাক্টিভিটি আমাদের জন্য বেশি জরুরি সেগুলোতে আমাদের গুরুত্ব দিতে হবে এবং সেইভাবে সরকারকে এনার্জি অ্যালোকেশন করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। অর্থনীতিবিদরা বলছেন, সরকার মূল্যস্ফীতির লাগাম টানার ঘোষণা দিলেও বিদ্যুৎ জ্বালানির দাম বৃদ্ধিতে সূচক পৌঁছাবে 2 সংখ্যার ঘরে। ফলে বিপর্যস্ত হবে বিনিয়োগ, জনজীবন ও শিল্প উৎপাদন। হাউসহোল্ড লেভেলে এই শিল্প কারখানা, কলকারখানার ক্ষেত্রে, বিনিয়োগের ক্ষেত্রে একটা প্রভাব পড়বে। মূল্যস্ফীতি অলরেডি বেশি, এটা আরও মূল্যস্ফীতির জন্য আপনার বাড়বে। এবং অলরেডি আপনার এই যে এপ্রিল মাসের যে মূল্যস্ফীতি, সেটা কিন্তু ড্রিভেন বাই নন ফুড ইনফ্লেশন। ফুড ইনফ্লেশন বেশি, নন ফুড অর্থাৎ এখানে জ্বালানির দামটা কিন্তু প্রভাব ফেলেছে। সুতরাং এটা একটা মূল্যস্ফীতির উপরে চাপ ফেললে সকলেই ক্ষতিগ্রস্ত হবে, ইনক্লুডিং বিজনেস কমিউনিটি, প্রাইভেট সেক্টর। এখন যে পথটা ধরেছে বিদ্যুৎ ভর্তুকি কমাতে গিয়ে, যে তেলের দাম, গ্যাসের দাম, বিদ্যুতের দাম বাড়ানো, এটা অর্থনীতি ব্যাপকভাবে মূল্যস্ফীতির অবস্থা পড়বে, জনগণের জীবনযাত্রার ব্যয় বাড়বে, প্রকৃত আয় কমবে। এবং এইটা তো এই যে সরকারি বেতন স্কেল বাড়ানো হবে, সরকারি বেতন স্কেলে জনগণের একটা ক্ষুদ্র অংশের বেতনটা বাড়বে, কিন্তু বাকি অংশ কিন্তু এই যে এই বিভিন্ন ভর্তুকি কমাতে গিয়ে যে মূল্যস্ফীতি হবে সেটা শিকার হবে ব্যাপক সংখ্যক মানুষ। তো সুতরাং এই বিষয়গুলো, এই যে বিভিন্ন একটার সাথে আরেকটা সম্পর্ক, এগুলো তো সরকারকে বিবেচনা করতে হবে। শুধু IMF-এর পরামর্শ বা IMF-এর সুপারিশ কিংবা IMF-এর ভয় এগুলি দিয়ে চললে তো হবে না।
এর আগে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর আগামী 2 বছরের মধ্যে বিদ্যুৎ জ্বালানির দাম না বাড়ানোর ঘোষণা দিয়েছিল। তবে বৈশ্বিক পরিস্থিতি ও IMF এর চাপে মাত্র 3 মাসের মধ্যেই সে প্রতিশ্রুতি থেকে সরে আসলো তারেক রহমানের সরকার। রিশাদ নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি মনে করে অর্থনীতি স্বাভাবিক অবস্থায় ফিরতে আরও সময়ের প্রয়োজন। গ্যাস বিদ্যুৎ দাম বৃদ্ধিতে মানুষের জীবনযাত্রার পাশাপাশি সামষ্টিক অর্থনীতিতেও প্রভাব ফেলছে। বাজেটে ঘাটতি ব্যবস্থাপনায় কৌশল বের করারও পরামর্শ দিয়েছে সিপিডি। গবেষণা প্রতিষ্ঠানটির মতে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল মূল্যস্ফীতির উপর চাপ বাড়াবে। রাজধানীতে সিপিডি কার্যালয়ে চলতি অর্থ বছরের বাংলাদেশ অর্থনীতির বহুমাত্রিক চ্যালেঞ্জ বিষয়ক গতকাল ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এ সময় সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, রাজস্ব বাড়াতে নতুন নতুন ক্ষেত্র তৈরিতে সরকারের পরিকল্পনা ইতিবাচক। তবে রাজস্ব ঘাটতি পূরণে সরকারের কৌশল প্রণয়নও একই সাথে জরুরি। দেশের ব্যাংকগুলোর স্বাস্থ্য ভালো হয়েছে মনে করার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন ডক্টর ফাহমিদা খাতুন। সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান মনে করেন, নতুন করে ট্রাম্পের শুল্ক বসানোর ঘোষণা একেবারেই রাজনৈতিক। একই দিনের মাথায় আবাসিক গ্রাহকদের 75 ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের দাম বৃদ্ধির আদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। সরকারের বিদ্যুৎ বিভাগের অনুরোধে এই সিদ্ধান্ত নিয়েছে BERC। এই সিদ্ধান্তের ফলে 50 ইউনিট পর্যন্ত লাইফলাইন গ্রাহকদের বিদ্যুতের 4 টাকা 63 পয়সা এবং 75 ইউনিট পর্যন্ত 5 টাকা 26 পয়সা বহাল থাকবে। এর আগে বুধবার বিদ্যুতের দাম বৃদ্ধির আদেশে লাইফলাইন গ্রাহকদের প্রতি ইউনিট বিদ্যুতের দাম 5 টাকা 32 পয়সা এবং 75 ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের জন্য 6 টাকা 18 পয়সা পর্যন্ত নির্ধারণ করেছিল BERC। প্রান্তিক পর্যায়ে গ্রাহকদের দাম বৃদ্ধি করায় সরকারের ব্যাপক সমালোচনা করে সাধারণ গ্রাহক ও অর্থনীতিবিদরা। সমালোচনার মুখে সিদ্ধান্ত প্রত্যাহারে BERC-কে অনুরোধ জানায় সরকারের বিদ্যুৎ বিভাগ। এরপরই দাম প্রত্যাহার করে নতুন নির্দেশনা জারি করে BERC। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি UNDP-র বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। সাক্ষাৎকালে বাংলাদেশ ও UNDP-র মধ্যে চলমান সহযোগিতা, টেকসই উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় হয়। উভয় পক্ষ বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও ফলপ্রসূ করার লক্ষ্যে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে সরকার গঠন করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান স্টেফান লিলার। তিনি উল্লেখ করেন, UNDP-র দৃষ্টিতে জাতীয় সংসদ বর্তমানে বেশ প্রাণবন্ত। দেশের গণতন্ত্র ও শক্তিশালী হয়েছে। প্রধানমন্ত্রী তার সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। এ সময় তিনি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ কর্মসূচির কথা উল্লেখ করেন এবং এসব উদ্যোগের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নে সরকারের প্রচেষ্টার কথা জানান। বাংলাদেশের সার্বিক উন্নয়ন ও টেকসই অগ্রযাত্রায় উন্নয়ন সহযোগীদের অব্যাহত সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের সভায় এই অভিনন্দন জানানো হয়। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় মন্ত্রিপরিষদের সভা শুরু হয়। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়া প্রসঙ্গে জানানো হয়, এই অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান গৌরব, কূটনৈতিক সক্ষমতা এবং বহুপাক্ষিক সম্পর্কের প্রতি আস্থার উজ্জ্বল দৃষ্টান্ত। সভায় মন্ত্রিসভার সদস্য ও সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচিত হওয়া গণতন্ত্রের উত্তরণ। পররাষ্ট্রমন্ত্রী ও সভাপতি 2 পদেই দায়িত্ব পালন করতে চান তিনি। বলেন, এ ধরনের নজির রয়েছে। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। সাইপ্রাসকে হারিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। সরকারের 3 মাসের মাথায় এই বিজয়কে দেশের জন্য বড় কূটনৈতিক বিজয় হিসেবে দেখছেন বিশ্লেষকরা। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, গণতন্ত্রের উত্তরণের জন্যই এই বড় বিজয় অর্জন সম্ভব হয়েছে। দেশে ফিরে মন্ত্রণালয়ে এক প্রতিক্রিয়ায় একথা বলেন তিনি। এই বিজয় আমাদের যে অভূতপূর্ব গণতান্ত্রিক উত্তরণ হয়েছে তার বিজয়। এই বিজয় আমাদের প্রিয় প্রধানমন্ত্রী বিজয়, কারণ তিনি যদি এই সিদ্ধান্ত না নিতেন এবং দৃঢ়ভাবে এবং অবিচলভাবে বিরতিহীনভাবে আমাদেরকে সমর্থন না করতেন, তাহলে এই
10 বছরের রাস্তা 10 সপ্তাহে আমরা অতিক্রম করতে পারতাম না। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রীর পদ ছাড়তে হবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, অতীতেও 2 দায়িত্ব পালনের নজির রয়েছে। চাকরি ছাড়বো কিনা এটাই তো, ছাড়বেন কিনা ছুটি নেব কিনা ভাই, এত ব্যস্ত হয় না, এর প্রেসিডেন্ট আছে। আজকে থেকে 40 বছর আগে জনাব হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব, আমাদের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী, এই জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। আই ওয়াজ হিজ প্রাইভেট সেক্রেটারি, রাইট? এবং তার সঙ্গে আমরা কাজ করেছি। উনি 2 পদেই পূর্ণকালীনভাবে কাজ করতে পেরেছেন। সেই সময় সেটা ইন্টারনেট পূর্ব যুগ ছিল। আজকে কিন্তু আপনি সিজলেসলি 2টো কাজ করতে পারেন। ইট ইজ নরমাল টু ডু সো। এদিকে যুক্তরাষ্ট্র থেকে বৃহস্পতিবার সকালেই দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির উদার গণতান্ত্রিক নীতির কাছে নির্বাচনে পরাজিত হয়েছে জামায়াত। তিনি বলেন, সরকার পরিচালনায় জিয়ার প্রতিচ্ছবি তারেক রহমান। তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়ার পররাষ্ট্রনীতি ছিল সবার সাথে বন্ধুত্বপূর্ণ। বর্তমান সরকারও এই পররাষ্ট্রনীতি অনুসরণ করছে বলে জানান তিনি। আহমেদ সারওয়ারের রিপোর্ট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বর্তমান প্রেক্ষাপটে জিয়াউর রহমানের স্বাধীন নির্জোট কূটনীতি নিয়ে আলোচনা সভার আয়োজন করে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবি। এতে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সব দল মতের মানুষকে নিয়ে রিকনসিলিয়েশন করেছিলেন শহীদ জিয়া। বাংলাদেশকে কারো শত্রু বানাতে চাননি তিনি। এখনো আধিপত্যের বাইরে প্রভাবমুক্ত থাকতে চায় বাংলাদেশ। এইবারও নির্বাচনে আমাদের বুদ্ধিজীবীরা, পত্রপত্রিকা, মিডিয়াতে একটা হাইপ উঠিয়ে দিয়েছিল যে এখানে জামাতে ইসলাম ক্ষমতায় চলে যাচ্ছে, তারা ভোট, সবচেয়ে বেশি ভোট পেয়ে তারা নির্বাচনে জয়লাভ করবে। অথচ দেখেন, মানুষ কিন্তু ভুল করলো না, মানুষ কিন্তু ঠিকই তাদেরকে বাদ দিয়ে দিল, দিয়ে বিএনপিকে বেছে নিল। কেন? কারণ বিএনপি প্রতিনিধিত্ব করে একটা উদার গণতান্ত্রিক রাজনীতি। আমরা এখানে অন্য কোনো বিভাজন সৃষ্টি করতে চাই না। বাংলাদেশ যে কারণে সৃষ্টি হয়েছে সে কারণেই আমরা আরো জোর দিয়ে আমরা সেই দেশকে প্রতিষ্ঠিত করতে চাই। মানুষ কখনো সেখান থেকে সরে যায়নি, তারা বাংলাদেশকে হেফাজত করার জন্য সব সময় উঠে দাঁড়িয়েছে। যেমন জুলাইয়ে 24-এ আবার উঠে দাঁড়িয়েছে এবং বাংলাদেশকে আবার নতুন করে একটা শুরু করবার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। আলোচনায় তথ্যমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়ার পররাষ্ট্রনীতির কথা তুলে ধরে বলেন, তার দেখানো পথেই হাঁটতে চায় বর্তমান সরকার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্জোট এবং স্বাধীন পররাষ্ট্রনীতির মূল ভিত্তিগুলি কিন্তু প্রতিফলিত হয়েছে এভাবেই। কোথাও কোনো শত্রু তৈরি হয় নাই, সর্বত্রই মিত্র তৈরি হয়েছে। এমনকি ভারতের রাষ্ট্রপতির কাছ থেকেও প্রশংসা আদায় করে দ্বিপাক্ষিক সমস্ত সমস্যাকে সার্কের মতো বহুপাক্ষিকতায় তিনি নিয়ে গিয়েছেন। এই মুহূর্ত পর্যন্ত আমাদের কাছে, আমাদের সরকার, তারেক রহমানের সরকারের কাছে শহীদ জিয়াউর রহমানের সার্কের নীতি এবং তার বহুপক্ষীয় স্বার্থের ভিত্তিতে এগিয়ে চলার যে নির্জোট রাজনীতি, সেটাই আমাদের কাছে প্রধান নীতি। এবং তার জন্য যে স্বকীয়তা দরকার, স্বাধীনতা দরকার, সেই স্বকীয়তা, স্বাধীনতা এবং এর জন্য যে নীতিগত যে শক্তি দরকার, তার সর্বশেষ আমরা গ্রহণ করেছি জুলাইয়ের অভ্যুত্থান থেকে। বিশিষ্টজনেরা বলেন, মাত্র অল্প কিছুদিনের শাসনে তিনি দেশকে একটা অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। টাকা ছিল না, কিন্তু সামরিক বাহিনীকে শক্তিশালী করেছিলেন বিভিন্ন রাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়ন করে। ঈদের পরদিন যে রিসেপশনটা ছিল বিডিআর হেডকোয়ার্টারে, আমি সেখানে ছিলাম। সেখানে বিজিবির অফিসাররা আমাকে বলছিল যে স্যার, এখানে কয়েকটি মিডিয়া, ভারতের মিডিয়ার জাস্ট রিপোর্টগুলো কাট পেস্ট করছে। তা আমরা বিব্রত হচ্ছি। আমরা তো আমাদের সৈনিকদের ঈদের ছুটি বাদ করে সীমান্তে পাঠানো হয়েছে পুশিং ঠেকাতে। আমরা তাহলে কোথায় যাব? তা আমাদেরকে তো তাদেরকে সাপ্লিমেন্ট করতে হবে। মানে আমাদেরকে মিডিয়াগুলোকে ফিডার হিসেবে কাজ করতে হবে, পররাষ্ট্রনীতিকে মানে সাপোর্ট করতে হবে। এগুলো কোথায়? আপনারা তো তৈরি করছেন না। আপনারা বলছেন যে এটা নাই, সেটা নেই। তা আমরা সেই মুখগুলোই দেখতে থাকবো। তাহলে আমাদের 1 নম্বর কূটনৈতিক চ্যালেঞ্জ হচ্ছে ভারত নীতিটাকে ঠিক করা। আপনি যখন ভারত নীতিটাকে ঠিক করবেন, ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রাখবো, কিন্তু বাংলাদেশের টার্মসে, আমাদের শর্তে। আমি ভারতের সঙ্গে যুদ্ধ চাই না,
কিন্তু এর মানে না যে বড় দেশ চারিদিকে ইন্ডিয়া সে যা চায় আমাকে দিতে হবে। এখান থেকে আমাকে বের হয়ে আসতে হবে, আমার হীনমন্য থেকে বের হয়ে আসতে হবে। জিয়াউর রহমান সম্পর্কে জানাতে বিএনপিকে এই দায়িত্ব নিতে হবে জানিয়ে তারা বলেন, যারা জিয়ার সম্পর্কে জানেন তাদেরকে জায়গা করে দিতে হবে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। 18 কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কৃষি মূল ভরসা হলেও বরাবরই উপেক্ষিত কৃষিখাত। প্রতিবছর টাকার অঙ্কে বাজেট বাড়লেও মোট বাজেটের তুলনায় বরাদ্দ নেমেছে 6% ঘরে। সরকার এবার কৃষক কার্ড বিতরণ সহ খাতের উন্নয়নে বিশেষ নজর দিলেও বিশেষজ্ঞরা বলছেন, টেকসই কৃষির জন্য জরুরি আধুনিক যন্ত্রপাতির ব্যবহার ও নতুন জাত উদ্ভাবন। কৃষি গবেষণাতেও দিতে হবে বাড়তি বিনিয়োগ। এই জন্য কৃষিতে বাজেটের অন্তত 10% বরাদ্দ রাখার সুপারিশ বিশেষজ্ঞদের। জিয়াউল হক সবুজের রিপোর্টে বিস্তারিত। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা রাখতে কৃষির ভূমিকা অপরিসীম। কিন্তু প্রবৃদ্ধিতে 11% ভূমিকা রাখা এই খাতটি বরাবরই বাজেটে থেকেছে অবহেলিত। উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের নজর এবার উৎপাদন সক্ষমতা বাড়ানোর দিকে। আর তাই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে কৃষি বাজেটের বরাদ্দ বাড়াচ্ছে সরকার। কৃষক কার্ডের জন্যও থাকছে প্রায় 1,500 কোটি টাকার বরাদ্দ। খাদ্য নিরাপত্তা বিধান করার জন্য আমাদের কৃষিতে যে এখন আধুনিকায়ন হচ্ছে সেটা নিশ্চয়তা বিধান করতে হবে। কৃষির সাথে শিল্পের যে অগ্রপশ্চাৎ সংযোগ সেটাকে শক্তিশালী করতে হবে। কৃষির সাথে আমরা এখনো বৈশ্বিক বাজারকে ওইভাবে সম্পৃক্ত করতে পারিনি। আমি আমদানি করে আমি বিভিন্ন ধরনের ট্রাক্টর হারভেস্টার আনছি বৈশ্বিক দাম দিয়ে, কিন্তু আমি রপ্তানি করার সুযোগ দিতে পারছি না। কৃষিকে আমাকে অভ্যন্তরীণ দামের উপরে নির্ভর করতে হচ্ছে। এই জায়গাটা থেকে তো আমাদের বেরিয়ে আসতে হবে। বিশ্লেষকরা বলছেন, কৃষিতে বিনিয়োগ বা ভর্তুকি বাড়ালেই শুধু হবে না, জোর দিতে হবে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রযুক্তি ব্যবহারের উপর। এখন রিসার্চ তো অনেক অ্যাডভান্স, মলিকুলার রিসার্চ করে অনেক ভালো ভালো ভ্যারাইটি করা যায়, যে সব ভ্যারাইটিগুলো পানি সহনশীল হতে পারে, সল্ট সহনশীল হতে পারে, তাপ সহ্য করতে পারে। এরকম ভ্যারাইটি কিন্তু আমাদেরকে কুইক আনতে হবে। এমন একটা পদ্ধতিতে রিসার্চ করতে হবে, প্রাইভেট সেক্টরকে এনগেজ করতে হবে, পাবলিক সেক্টরকে এনগেজ করতে হবে, বাজেটে প্রভিশন করতে হবে যে থোক বরাদ্দ থাকলো প্রাইভেট সেক্টরের রিসার্চ ক্যাপাসিটি বাড়ানোর জন্য, সেটা নিয়ে প্রাইভেট সেক্টর কাজ করবে এবং তারা কিন্তু খুব ফ্রিকোয়েন্ট 3 থেকে 5 বছরের মধ্যে নতুন নতুন জাত উদ্ভাবন করবে এবং মাঠে এই সমস্ত জাত নিয়ে যাবে। খরা বা বন্যায় যাতে ফসল নষ্ট না হয় সেজন্য খাদ্য সংরক্ষণে জোর দেওয়ার পাশাপাশি ফলন দ্রুত ঘরে তোলার দিকে নজর দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। 30 থেকে 40% ফসল ওয়েস্টেজ হয়, এই ওয়েস্টেজ কমাতে হবে। আমাদের দেশে যে যন্ত্রপাতিগুলো আছে চাষ করার জন্য, ইরিগেশনের জন্য, তারপরে ধান লাগানোর জন্য, মাড়াই করার জন্য, আলু লাগানো তোলার জন্য, এরকম সর্বক্ষেত্রে এই যন্ত্রপাতিগুলো কিন্তু সাবসিডিতে কিন্তু সরবরাহ করতে হবে। তাহলে কী হবে, একদিকে কস্ট অফ প্রোডাকশন খামারের কমবে, আর একদিকে এই যে আমাদের হাওড়ে যে ঝামেলাটা হলো, যদি আমাদের রেডি যন্ত্র থাকতো, 1000-2000 কম্বাইন হারভেস্টার থাকতো, তাহলে কিন্তু 1-2 দিনের মধ্যে কিন্তু ফসলটা কেটে তুলতে পারতো। মোট জনশক্তির প্রায় 40% কাজ করা কৃষি খাতের পরিকল্পিত উন্নয়নে গবেষণায় বরাদ্দ বাড়ানোর তাগিদ দেন বিশেষজ্ঞরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর সংঘর্ষে ভৈরব বাজার রেলওয়ে জংশন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে ঢাকা চট্টগ্রাম, ঢাকা সিলেট ও ঢাকা কিশোরগঞ্জ রুটে ট্রেন চলাচল প্রায় 5 ঘন্টা বন্ধ ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। সংঘর্ষে 7 পুলিশ সহ আহতের সংখ্যা দাঁড়িয়েছে 20 জনে। বৃহস্পতিবার রাত 8:30টার দিকে 2 গ্রামে সংঘর্ষ শুরু হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, ভৈরব শহরের পঞ্চবটি ও জগন্নাথপুর এলাকার মধ্যে 15 দিন আগে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধ হয়। তারই জেরে বৃহস্পতিবার বিকালে ভৈরব স্টেশন প্ল্যাটফর্ম এলাকায় জগন্নাথপুর এলাকার সোহেল মিয়ার ছেলে লিয়ামকে মারধর করলে 2 গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ জানায়, ভৈরব স্টেশনের কাছাকাছি দৌলতকান্দি স্টেশন এলাকায় কিশোরগঞ্জগামী 11 সিন্দুর, ভৈরব রেলওয়ে সেতু এলাকায় ঢাকাগামী মহানগর এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস সহ বিভিন্ন আন্তনগর ট্রেন আটকা পড়ে। এতে চরম দুর্ভোগে পড়ে এই রুটের কয়েকশো ট্রেন যাত্রী। আইনশৃঙ্খলা বাহিনীর চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে প্রায় 5 ঘন্টা পর তা স্বাভাবিক হয়।
সরকার জনগণের কাছে দেওয়া কোনো ওয়াদাই রক্ষা করতে পারছে না বলে অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গতকাল দেশব্যাপী ডাকা কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে এ অভিযোগ তোলেন তিনি। জামায়াত সেক্রেটারি বলেন, দুর্নীতি লুটপাট বন্ধ করতে না পারলেও জনগণের উপর চাপ বাড়িয়ে অর্থনীতি রক্ষার চেষ্টা করছে সরকার। অর্থনৈতিক খাতে ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন করা হচ্ছে বলেও অভিযোগ করেন জামায়াত নেতারা। তারা জানান, জনগণের জনজীবন স্বস্তিদায়ক করতে ব্যর্থ হয়েছে বর্তমান সরকার। প্রশাসনের দলীয়করণের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলেও অভিযোগ জামায়াত নেতাদের। জাতীয় নাগরিক পার্টি এনসিপিও দফায় দফায় বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলা মোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ মিছিল করে এনসিপি। এ সময় দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, সরকার জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর মাধ্যমে বাংলাদেশকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। সরকারকে জনস্বার্থ বিরোধী জায়গা থেকে সরে আসার আহ্বান জানান তিনি। চলমান সংকট নিরসনে সকল দলের পরামর্শে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান এনসিপি নেতারা। দর্শক, সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রবিবার। স্ত্রীসহ সোহেল রানার মৃত্যুদণ্ড দাবি রাষ্ট্রপক্ষের, ন্যায় বিচার চায় আসামি পক্ষ। 6 নবজাতকের মৃত্যুতে আদ্দিন কর্তৃপক্ষ সহ ডাক্তার নার্সদের অবহেলা শনাক্ত, আইন অনুযায়ী ব্যবস্থার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রী। বিদ্যুতের দাম বাড়ায় সামগ্রিক অর্থনীতিতে প্রভাবের শঙ্কা, সমালোচনার মুখে আবাসিকে 75 ইউনিট পর্যন্ত বাড়তি দাম প্রত্যাহার। ডক্টর খলিলের জাতিসংঘের সভাপতি হওয়া বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব, মন্ত্রিসভার অভিনন্দন। পররাষ্ট্রমন্ত্রী পদেও থাকতে চান তিনি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।